টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো এভরিওয়ান, টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আই হোপ ইউ পিপল আর অল হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আমি অনিব্রত স্যার, আমি তোমাদের ইংলিশ টিচার। তো আজকে একটা নতুন চ্যাপ্টারের ডিসকাশন নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। হোপফুলি ইউ পিপল রিমেম্বার যে অলরেডি তোমাদের 3খানা চ্যাপ্টার আমাদের ইউটিউব চ্যানেলে ডিসকাস করা হয়েছে। তো আজকে আমি চলে এসেছি তোমাদের যে 4 নম্বর চ্যাপ্টার, দ্যাট মিনস ডে ইন দ্য জু। এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসার এবং সমস্ত অ্যাক্টিভিটির অ্যানালিসিস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। একটা জিনিস এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি আশা করি ইনফ্যাক্ট যে তোমরা অলরেডি এই চ্যাপ্টারটা তোমাদের স্কুলে টিচারের কাছে ভালো করে পড়ে ফেলেছো, এবং যদি না পড়া হয়ে গিয়ে থাকে তবে আমি চাইবো যে তোমরা এই চ্যাপ্টারটা একটু বাড়িতে ভালো করে মন দিয়ে পড়ে ফেলো, এবং পড়ার পরেই কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো। কেননা এই ভিডিওটা দেখতে গেলে তোমাদের চ্যাপ্টারের যে কনসেপ্টস সেটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। কেননা এই চ্যাপ্টারে আমরা কোয়েশ্চেনের আনসার এবং অ্যাক্টিভিটি সব ধরনের প্রশ্নোত্তর ডিসকাস করতে চলেছি। এর বাইরে যে কোয়েশ্চেন আনসার্স আমরা ডিসকাস করব, এর বাইরে সাধারণত তোমাদের সেরকমভাবে কিছু আসবে না। এর বাইরে যা কোয়েশ্চেন আনসার আমরা ডিসকাস করছি, আই রিপিট ওয়ান্স এগেন, এর বাইরে সেরকমভাবে তোমাদের কিছু আসবে না, এবং সমস্ত পুরো কনসেপ্ট তোমাদের চ্যাপ্টারটা অ্যাক্টিভিটিগুলো দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের যদি না পড়া হয়ে গিয়ে থাকে, আবারও বলছি, তো সেক্ষেত্রে তোমরা আমাদের টিউটোপিয়া লার্নিং অ্যাপের ভিডিওগুলি দেখতে পারো। এই ভিডিওগুলিতে সুন্দর এবং সাবলীল প্রাঞ্জল ভাষায় সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজে চ্যাপ্টারগুলো ভালো করে এক্সপ্লেন করা আছে, এবং সমস্ত রকম ডাউট, সমস্ত রকম কনসেপ্ট সেখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের সুবিধার্থে এই ভিডিওর শেষে একটা টাইমলাইন দেখবে, ভিডিওর নিচে একটা টাইমলাইন দেওয়া আছে। সেই টাইমলাইনে পর্ব ভাগ করা রয়েছে, যে কতগুলো এসএকিউ, কতগুলো এমসিকিউ, কতগুলো এলএকিউ বা রাইটিং অ্যাক্টিভিটি কি রয়েছে, সমস্ত কিছু সুন্দরভাবে পর্ব ভাগ করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। তো সেগুলো দেখলে তোমাদের কত নম্বরের প্রশ্ন এখানে ডিসকাস করা হয়েছে বা আসতে পারে সেটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো প্লিজ গো থ্রু দিস ভিডিও কেয়ারফুলি। So we are starting the discussion for today. Activity based question answers, lesson number 4. The name of the chapter is A Day in the Zoo. Take a look at the first activity. তোমাদের সিলেবাসে এমসিকিউ একটা বিশেষ রোল প্লে করে, দ্যাট হ্যাজ আ পিভোটাল রোল টু প্লে। এমসিকিউ দ্যাট মিনস মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। এর মধ্যে প্রচুর অপশন তোমাদের দেওয়া থাকে, এবং সেই অপশনের থেকে সাধারণত 3 থেকে 4টে, প্রচুর ইন দ্য সেন্স 3 থেকে 4টে কোয়েশ্চেন দেওয়া থাকে, অপশন দেওয়া থাকে। তার থেকে তোমাদেরকে কারেক্ট অল্টারনেটিভটা দেখে টিক দিতে হয়। So the question says take the correct answer from the given alternative. তোমাদের 4টে অপশন দেওয়া আছে বা 3টে অপশন দেওয়া আছে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখতে হবে। তোমরা যদি চ্যাপ্টার ভালো করে পড়ো, if you go through all the chapters minutely, definitely you will get the clear-cut idea about various details related to the chapter, and it will be very easier for you to answer all types of MCQs. Let's have a look at this. চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, the first question says, যেহেতু তোমরা জানো এটা একটা জুয়ের ডেসক্রিপশন দেওয়া হয়েছে এই চ্যাপ্টারে, তো গল্পের শুরুতে at the very beginning of the chapter বলা আছে যে the average day in a zoo begins just before. একটি জুতে একটি দিন কখন, একটা সাধারণ দিন কখন শুরু হয়? নাম্বার এ, ডাস্ক। ডাস্ক মানে তোমরা জানো যে গোধূলি বা সন্ধে নামার আগে যে আলো আধারি অবস্থা, যখন সূর্য ডুবে গেছে কিন্তু সন্ধেটা ঠিকঠাকভাবে নামেনি,
সেই সময়টাকে বলা হয় ডাস্ক, বা বাংলায় এটার আরেকটা টার্ম আছে যে টুয়াইলাইট, তো গোধূলি। নাম্বার বি ডন, ডন মানে হচ্ছে ভোরবেলা, সূর্য ওঠার আগে অবস্থা, ঠিক আছে, সেটাকে বলা হয় ডন। নাম্বার সি আফটারনুন, আফটারনুন মানে হচ্ছে নুনের পরে মোটামুটি। তো নাম্বার ডি ইভিনিং, সন্ধে। তো কোন সময়টা সাধারণত এটা শুরু হয়? ডেফিনেটলি আমাদের সাধারণ বুদ্ধিও বলে, তাছাড়া গল্পতেও বলে দেওয়া আছে যে একটা সাধারণ দিন কখন শুরু হয়? ইট স্টার্টস জাস্ট at the time of dawn. So the correct answer should be number B. This is the correct option. Okay, I hope you have got it. So the average day in a zoo begins just before dawn. Let's take a look at the second question. The birds searching the dewy grass on the lawn. যেসব পাখিরা শিশিরে আচ্ছাদিত ঘাসে, সবুজ ঘাসে সবুজ ঘাস খুঁজছে, they are searching the dewy grass on the lawn, সেই সব পাখিরা কারা? কোন পাখিদের কথা বলা হয়েছে যারা লনে গিয়ে শিশির ভেজা ঘাস খুঁজছে? The birds who are searching for the dewy grass. Number A, peahens. Peahen, definitely, as you know that peacock মানে হচ্ছে ময়ূর এবং peahen মানে হচ্ছে ময়ূরী। Number B, peacocks. Number C, robins. Number D, thrushes. According to the book, according to the chapter, the correct answer should be number A, peahens. Peahens are searching for the dewy grass on the lawn. Next, we are going to question number 3. Stephen with a broom in his hand was guarding over number A, bears. স্টিফেন বলে যে ব্যক্তিটি ঝাঁটা হাতে, সে কোয়েশ্চেনটা ভালো করে দেখে নাও, সে ঝাঁটা হাতে বেসিক্যালি কাকে খুঁজছে বা কাকে পাহারা দিচ্ছে? নাম্বার এ বিয়ার্স, বিয়ার্স মানে হচ্ছে ভাল্লুক। নাম্বার বি গরিলা। নাম্বার সি এপস, এপসও হচ্ছে অনেকটা গরিলা বা তোমার শিম্পাঞ্জি যারা, তাদের মতন একটি প্রাণী, হ্যাঁ, বাঁদর জাতীয় এপস। নাম্বার ডি আর্মাডিলো। কাকে সে পাহারা দিচ্ছে? Definitely, the correct answer should be, according to the book, the correct answer should be number C, apes. This is the correct answer. Stephen is basically guarding over the apes. Number 4. The name of the black celebs ape was. আচ্ছা, যে ব্ল্যাক কালারের যে সেলেবস এপটা রয়েছে, যে এপ প্রাণীটি রয়েছে, তার নাম বেসিক্যালি কি ছিল? নাম্বার এ এটম, নাম্বার বি জেরেমি, নাম্বার সি মাইক, নাম্বার ডি স্টিফেন। আনসার হবে, দ্য কারেক্ট আনসার শুড বি নাম্বার এ এটম। দিস ইজ দ্য কারেক্ট আনসার। দ্য নেম অফ দ্য ব্ল্যাক সেলেবস এপ ওয়াজ এটম। নাম্বার 5, দ্য রেপটাইলস ডোজ, ডোজ মানে হচ্ছে ঝিমানো, বাংলায় এটাকে বলা হয় ঝিমানো, হ্যাঁ, ঘুমের যখন লোকে ঝিমায়, যখন লোকের খুব ঘুম পায়, সাধারণত বেশিরভাগ প্রাণী ঝিমায়, মানুষও ঝিমায় ডেফিনেটলি, প্রাণীদের ক্ষেত্রে সেটা খুব অবভিয়াস। দ্য রেপটাইলস ডোজড ইন দ্য টেম্পারেচার অফ, রেপটাইলরা বা সরীসৃপরা তারা কত তাপমাত্রায় ঝিমাতে থাকে? নাম্বার এ 60 ডিগ্রি, নাম্বার বি 70 ডিগ্রিজ, নাম্বার সি 80 degrees, number D 90 degrees, and the correct answer should be number C 80 degrees. This is the correct answer. তো তোমরা দেখলে তো মোটামুটি এমসিকিউ এর আনসারগুলো তোমাদের চ্যাপ্টারে কি কি হলো। আশা করি এই এমসিকিউ এর মধ্যে বেশিরভাগই তোমরা ঠিকঠাক উত্তর দিয়েছো। একবার চেক করে নাও তো বইতে, যে এবং বা খাতাতে যেখানেই তোমরা লিখছো সেটাতে একবার চেক করে নাও যে কটা রাইট হলো। যদি রাইট না হয়ে থাকে, যদি দেখো যে কয়েকটা ভুল হয়েছে, তাহলে একটা জিনিস খেয়াল রেখো যে হয়তো তোমাদের প্রিপারেশনে কোনো খামতি থাকছে, সেই খামতিটা কিন্তু পূরণ করতে হবে এবং পরীক্ষায় কিন্তু অসাধারণ রেজাল্ট করতে হবে। এবং অসাধারণ রেজাল্ট করতে গেলে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টাডি ফ্লো।
তো এই স্টাডি ফ্লো বিষয়টা অ্যাকচুয়ালি কি, চলো দেখে নেওয়া যাক। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায় যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। তো তোমরা দেখে নিলে তো স্টাডি ফ্লো ব্যাপারটা কি, কনসেপ্টটা, স্টাডি ফ্লো এর আইডিয়াটা, কনসেপ্টটা হোপফুলি তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এবারে স্টাডি ফ্লো থেকে আমাদের পরবর্তী প্রশ্নে একটু চলে যাওয়া যাক। অ্যাক্টিভিটি নাম্বার 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। 15 শব্দ, অনধিক 15 শব্দের মধ্যে পূর্ণ বাক্যে তোমাদেরকে মানে ইউ হ্যাভ টু রাইট কারেক্ট অ্যান্ড ফুল সেন্টেন্সেস। ইউ হ্যাভ টু, তোমাদের মধ্যে অনেকেরই আমি এটা খেয়াল করেছি আনসার চেক করতে গিয়ে, যে অনেকেরই টেন্ডেন্সি আছে যে ফুল সেন্টেন্সে তোমরা অনেকে আনসার দাও না, শুধু উত্তরটুকু বা কি ওয়ার্ডটুকু লিখে আনসার ছেড়ে দাও। এইভাবে কিন্তু এটা করবে না। তোমাদের যে মাতৃভাষা, যে বাংলা বা হিন্দি, যারই যেটা মাতৃভাষা হোক না কেন, সেই সাবজেক্টের ক্ষেত্রেও কি তোমরা এরকম একটা ওয়ার্ডে আনসার ছেড়ে দাও? নিশ্চয়ই করো না। সেটা কিন্তু একেবারেই কাম্য নয়, অন্তত প্রশ্ন উত্তরের ক্ষেত্রে। সেটা অবজেক্টিভ প্রশ্ন হলেও, সেটা যদি অবজেক্টিভ প্রশ্নও হয়, সেক্ষেত্রে এসএকিউও হয়, তোমাদের কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। এবং পূর্ণ বাক্যে উত্তর যদি তোমরা না দাও, তাহলে কিন্তু এক্সামিনারের কিন্তু একটা খুব খারাপ ইমপ্রেশন পড়বে। এবং
ডেফিনেটলি তার হাতে খাতা পুরো নম্বরটাই রয়েছে, তিনি কিন্তু নাম্বার ডেফিনেটলি কাটবেন। তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, যখন আনসার দেবে অবশ্যই কিন্তু ফুল সেন্টেন্সে আনসারটা দেওয়ার চেষ্টা করো। তো এখানে বলা হয়েছে যে 15 শব্দে, অনধিক 15 শব্দে তোমাদেরকে উত্তর দিতে হবে। চলো দেখে নেওয়া যাক আনসার কি রয়েছে। How does the sky look as one is awakened by? How does the sky look as one is awakened by the bird song? পাখির ডাকে, এই জুতে, পুরো জিনিসটাই কিন্তু জুয়ের ডেসক্রিপশনের উপর নির্ভর করছে। তো এই জুতে যখন পাখির ডাকে, পাখির কুজন শুনে, পাখির মিষ্টি সুরেলা কণ্ঠস্বর শুনে সবার ঘুম ভাঙে, তখন আকাশটা দেখতে কেমন লাগে? হাউ ডাজ ইট লুক? নাম্বার আনসার, দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড। টিঞ্জড শব্দটার অর্থ হচ্ছে কালার্ড বা রং, ঠিক আছে? দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো। আকাশটা হালকা হলুদ লাগে। when one is হালকা হলুদ কেন লাগে? ডেফিনেটলি তখন সূর্য ওঠে এবং সূর্যের রশ্মি, সূর্যের আভা চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার ফলে পুরো আকাশটাই দেখতে কিন্তু ভোরবেলা, তোমরা যারা আর্লি রাইজার আছো, যারা ভোরবেলা উঠতে ভালোবাসো বা ভোরবেলা ওঠো ডেফিনেটলি, তারা হয়তো দেখে থাকবে যে ভোরবেলা কিন্তু আকাশটা সাধারণত, যদি না বৃষ্টি থাকে বা ঝড় বৃষ্টি হয়, আকাশটা কিন্তু সাধারণত হলুদ রঙের লাগে সূর্যের রশ্মির কারণে। সো বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য সান রেস ইট লুকস colored with yellow. So the sky will be colored with yellow, tinged with yellow. When one is awakened by the bird song. যখন পাখির ডাকে সবার ঘুম ভাঙে, আকাশটার রং কিরকম লাগে? হলুদ, পুরোপুরি হলুদ। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। নাম্বার 2, how do the parrots and parakeets salute the people? কিভাবে বিভিন্ন পাখির এখানে ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, প্যারট এবং প্যারাকিট, তো তারা মানুষকে দেখে কিভাবে গ্রিট করে। তোমরা তো জানো যে পশু পাখিরা, তাদেরও কিন্তু কমিউনিকেশন স্কিল রয়েছে, তারাও কিন্তু খুব সুন্দরভাবে কমিউনিকেট করে। এই বিশেষ করে প্যারট এবং প্যারাকিট এবং ক্যাকাটু মানে কাকাতুয়া বা মাইনা, এই ধরনের পাখিগুলো, তারা কিন্তু মানুষের গলার আওয়াজ নকল করতে পারে, মানুষের কথা বলার কায়দা, কিছু কিছু শব্দও তারা বলতে পারে, ইফ দে আর ট্রেন্ড প্রপারলি, ইফ দে আর গ্রুমড প্রপারলি। তো এখানে প্রশ্নটা কিন্তু সেটা বলছে না, প্রশ্নটা বলছে যখন এই পাখিগুলি ভোরবেলা বা যখনই মানুষদের দেখে, তখন হাউ ডু দে বিহেভ, হাউ ডু দে রিয়াক্ট, হাউ ডু দে গ্রিট পিপল, মানুষকে কিভাবে অভিবাদন জানায়। দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস আনসার, টেক আ লুক এট দ্য আনসার। দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস salute people with a cacophony of sounds. এদের গলাটা একসাথে যখন অনেকগুলো প্যারট এবং প্যারাকিট চিৎকার করে, তখন কিন্তু শুনতে লাগে খুব হার্শ সাউন্ড। ওকে, কে বলা হয় ক্যাকোফনি, কর্কশ, শুনতে খুব কর্কশ লাগে জিনিসটা একটু। হ্যাঁ, একসাথে যখন অনেকগুলো প্যারট এবং প্যারাকিট চিৎকার করে, তখন জিনিসটা একটু কর্কশ শুনতে লাগে। ইট সাউন্ডস ভেরি ক্যাকোফোনাস। ওকে, সো উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস, খুব কর্কশ শুনতে লাগে জিনিসটা। নাম্বার 3, what do all the animals do at the start of a new day? একটি নতুন দিনের শুরুতে প্রত্যেকটি পশু বা প্রত্যেকটি প্রাণী জুতে তারা কি করে, তারা কিভাবে বিহেভ করে? Animals bustle around and gallop about in their cages. পশুগুলি কি করে? তারা চিৎকার করে, তারা লাফায়, gallop, jump, they jump about in their cages. এখানে ওখানে ঘুরে বেড়ায়, চিৎকার করে এবং ঝাঁপায়, লাফায় ঝাঁপায়। দিনের শুরুতে তাদের অনেকটাই এনার্জি থাকে, মানুষের ক্ষেত্রেও তাই, সেটা পশু পাখিদের ক্ষেত্রে আরো বেশি। তাছাড়াও একটা রিজন আছে যে ভোরবেলার দিকে তাদের খিদেও পায়, যেহেতু তারা ডোমেস্টিকেটেড হয়েছে, তো তারা তো নিজেদের খাদ্যটা নিজেরা সন্ধান করে নিতে পারে না, তারা মানুষের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল। তো সেক্ষেত্রে দিনের শুরুতে খাদ্য না পেলে তাদের ডেফিনেটলি একটা খিদে পায় এবং তারা চিৎকার চেঁচামেচি করে। Number 4, as the light faded, where does the robin fly off to? যত আলো ফেড হয়ে যায়, যত দিনের আলো কমে আসে, রবিন পাখি সে কোথায় উড়ে যায়?
দ্য রবিন ফ্লাইজ অফ, আনসার দেখো, দ্য রবিন ফ্লাই, রবিন এক ধরনের পাখি, ডেফিনেটলি, আবার বলে দিচ্ছি, দ্য রবিন ফ্লাইজ অফ টু সিট অন দ্য ব্রাঞ্চ অফ দ্য মিমোসা ট্রি অ্যাজ দ্য লাইট ফেডস। যত আলো কমে আসে, যত সন্ধে হয়, সন্ধ্যার দিকে যায়, রবিন পাখি সে কি করে, মিমোসা গাছের ডালে গিয়ে বসে। নাম্বার নেক্সট উই আর কামিং টু অ্যানাদার সেট অফ কোয়েশ্চেন্স। আগের কোয়েশ্চেনগুলোতে তোমরা কি দেখেছো যে 15 নম্বরের প্রশ্ন, এই ক্ষেত্রে আমরা যাচ্ছি হচ্ছে 15 নম্বরের প্রশ্ন না, 15 শব্দের মধ্যে তোমাদের উত্তর লিখতে হবে ডেফিনেটলি। এখানে তোমাকে 25 শব্দের মধ্যে, উইদিন 25 ওয়ার্ডস ইউ হ্যাভ টু রাইট দ্য আনসার্স। সাধারণত 15 শব্দের মধ্যে তোমাদের যখন উত্তর লিখতে হচ্ছে, when you have to write the answer within 15 words, the question carries 1 mark. এক্ষেত্রে সাধারণত প্রশ্নগুলোর পূর্ণমান হয় 1। এক্ষেত্রে অ্যাক্টিভিটি নাম্বার 3তে যে 25 শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে, এক্ষেত্রে প্রশ্নের পূর্ণমান বা ফুল মার্কস হয় হচ্ছে 2। এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। আমি আমার প্রতিটা ভিডিওতে এটা বলে দিই এবং আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি যে 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে, 1 নম্বরের প্রশ্নর ক্ষেত্রে তোমাদের 1 থেকে 2টো সেন্টেন্স লিখতে হবে, তার বেশি বাক্য লেখা যাবে না, ম্যাক্সিমাম 2টো বাক্য। সাধারণত চেষ্টা করবে একটি বাক্যের মধ্যেই উত্তর দেওয়ার, কিন্তু ম্যাক্সিমাম তোমাকে 2টো বাক্য লিখতে হবে, কেননা 15 শব্দ বলেছে। এক্ষেত্রে 25 ওয়ার্ডস, এখানে 2 থেকে 3টে বাক্য, খুব 3টেও আমি বেশি বলছি, তাও যদি না হয় সেক্ষেত্রে 2 থেকে 3টে বাক্যের মধ্যে তোমাকে আনসারটা কিন্তু কভার করতে হবে এবং মিনিমাম 2টো পয়েন্ট লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট অ্যাটলিস্ট 2 পয়েন্টস বিকজ দ্য কোয়েশ্চেন ইজ ক্যারিং 2 মার্কস। তো মাধ্যমিকে কিন্তু তোমাদের লিটারেচারে বা সিন পোর্শন যেটা তোমাদের ব্লিস বই থেকে আসে, সেখানে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন এবং 1 মার্কের কোয়েশ্চেন দুরকমই আসে। প্লাস তোমাদের যে আনসিন কম্প্রিহেনশন আছে, যেটাকে বাংলায় বোধ পরীক্ষণ বলা হয়, আনসিন কম্প্রিহেনশনের ক্ষেত্রেও কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর দুরকম প্রশ্নই তোমাদের আসে। সেক্ষেত্রেও কিন্তু ইউ হ্যাভ টু ফলো দ্য সেম প্যাটার্ন। মিনস in case of 1 mark question you have to write at minimum 1 or 2 sentences, and in case of 2 mark questions you have to write 2 to 3 sentences within 25 words, and you have to strictly maintain this pattern. Okay, you have to strictly maintain this format. Keep it in your mind. Okay, let's have a look at the questions. চলো দেখে নি প্রশ্ন। What work do Jeremy and Mike do in the gorillas cages? গরিলাদের যে খাঁচা, সেখানে জেরেমি এবং মাইক তারা কি করে, তাদের কাজ কি? আনসার, মাইক অ্যান্ড জেরেমি, they have been entrusted with some duties, definitely তাদের কিছু দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্বটা কি? মাইক অ্যান্ড জেরেমি sweep up the mess on the floor. খাঁচার মাটিতে যেসব নোংরা জঞ্জাল জমে থাকে সেগুলোকে তারা ঝাঁট দিয়ে পরিষ্কার করে, অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং ফ্রেশ হোয়াইট সডাস্ট যেগুলো চারপাশে ছড়িয়ে থাকে সেগুলোকে তারা ঝাঁট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে। নেক্সট নাম্বার, this will be number wait, take a look at this, number 1 and number 2. Yes, describe the state of the frog and snakes in the reptile house. আচ্ছা, একটা চিড়িয়াখানায় সাধারণত কিন্তু রেপটাইলে, তোমরা যারা আলিপুর জুতে গেছো বা অন্য কোনো জু যেমন নন্দনকানন, উড়িষ্যার বা আরো অনেক জু আছে, ডেফিনেটলি যারা জুতে গেছো তোমরা দেখবে হয়তো যে খাঁচা বা জায়গা ভাগ করা থাকে, সরীসৃপদের জন্যও কিন্তু আলাদা জায়গা থাকে। তো বলা হচ্ছে এই রেপটাইল হাউসে ব্যাং এবং সাপেদের অবস্থা কিরকম ছিল, তাদের কন্ডিশন কিরকম ছিল, হোয়াট ওয়াজ দেয়ার স্টেট? দ্য ফ্রগস অ্যান্ড স্নেকস, আনসার ডোজ মানে হচ্ছে ঝিমানো, আমি আগেও একবার বলেছি, বাট স্টিল আই এম রাইটিং ঝিমানো, ঝিমোচ্ছে। দ্য ফ্রগস অ্যান্ড স্নেকস দে ডোজ ইন আ প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 degrees ইন দ্য রেপটাইল হাউস। এটা এমসিকিউ এর মধ্যেও ছিল এই প্রশ্নটা। তো 80 ডিগ্রি টেম্পারেচারে সরীসৃপের যে জায়গা, থাকার জায়গা, সেখানে 80 ডিগ্রি তাপমাত্রায় সাপ এবং ব্যাঙেরা ঝিমোতে থাকে। দ্য ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, ব্যাঙেরা গ্যাং করে ডাকে, এবং while the lizard lie draped
over rock and tree trunks. লিজার্ড বলতে কিন্তু আমাদের ঘরের যেরকম টিকটিকি দেখা যায় শুধুমাত্র সেই ধরনের টিকটিকির কথা বলছে না এখানে। লিজার্ড বলতে আরো অনেক ধরনের বড় ধরনের লিজার্ড পাওয়া যায়, সেগুলোর কথাও বলা হচ্ছে। লিজার্ড লাই ড্রেপড ওভার রক অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, পাথরের ওপরে, হ্যাঁ, এবং ছোট ছোট পাথর বা রক শিলার ওপরে এবং গাছের শাখায় প্রশাখায় তারা কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, শুয়ে থাকে। Number 3, what would one see and hear while lying in bed at night? যখন জুয়ের কাছে যদি কারোর বাড়ি হয় বা জুতে ধরো তুমি কাজ করছো, as if you are walking in a zoo. So what would one see and hear while lying in bed at night? রাত্রিবেলা যদি শুয়ে থাকো জুয়ের কাছে বা জুয়ের চৌহদ্দির মধ্যে সন্নিহিত এলাকায় যদি শুয়ে থাকো তাহলে তুমি কি দেখতে পাবে এবং কি শুনতে পাবে? What type of sounds you can hear, what type of things you can see, you can notice with your own eyes. তুমি তোমার নিজের চোখ দিয়ে কি দেখবে এবং কান দিয়ে কি শুনতে পাবে? Answer: one would see the moon separating itself from the shadow of the trees. কি দেখবে জানলা দিয়ে? যে কিভাবে, কি সুন্দর ন্যাচারাল ডেসক্রিপশন দেখো, কিভাবে গাছের ছায়ার আড়ালে, ফ্রম দ্য শ্যাডো অফ দ্যাট, মানে গাছের ছায়া থেকে কিভাবে দেখতে পাবে, কিভাবে কি সুন্দরভাবে চাঁদ নিজেকে পুরো আলাদা করে নিচ্ছে। পুরো এখানে একটা পুরো ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্য পিকচার, ইটস আ পিকচার অফ ন্যাচারাল অ্যান্ড সিনিক বিউটি, হ্যাঁ, where you can see the moon, how the moon is separating itself from the shadow of the tree. কিভাবে গাছের ছায়া থেকে, গাছের ছায়ার আড়ালে চাঁদটা আস্তে আস্তে আলাদা হয়ে গিয়ে কোণে সরে যাচ্ছে। and would hear lion's cough, এবং রাতের দিকে সিংহের কাশির শব্দ, যেটা আমরা হয়তো তোমরা কখনো শোনোনি, আমরা প্রত্যেকে, আমিও শুনিনি ডেফিনেটলি। তো রাত্রিবেলার দিকে সিংহদের কিন্তু কাশার প্রবণতা থাকে, তো এই সিংহের কাশির শব্দ তোমরা রাত্রিবেলা শুনতে পাবে। আফটার দিস অ্যাক্টিভিটি নাম্বার 4, গ্রামার ইন ইউজ। তোমাদের গ্রামার ইন ইউজ আছে এর মধ্যে, ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামার আছে। তো ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস according to their functions and the chart given below. পরবর্তী যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তো তার মধ্যে বেশ কিছু অ্যাডভার্ব দেওয়া আছে। অ্যাডভার্বগুলো তাদের ফাংশন অনুযায়ী, সেগুলো কি ধরনের অ্যাডভার্ব এবং কি ধরনের ফাংশন এই বাক্যে সে প্লে করছে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই চ্যাপ্টারটায়, এই গ্রামার ইন ইউজটায় যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জাস্ট ছোট্ট জিনিস মনে করিয়ে দিতে চাই যে অ্যাডভার্ব বিষয়টা কি, হোয়াট ইজ অ্যাডভার্ব অ্যাকচুয়ালি। আশা করি তোমরা ছোট ক্লাসে 7, 8, 9-এ অ্যাডভার্বের কনসেপ্টটা পড়েছো, হোয়াট ইজ অ্যাডভার্ব। বাট তাও যেহেতু আমরা একটা গ্রামারটা করছি তাই আমি একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আই উড লাইক টু রিমাইন্ড ইউ ওয়ান্স এগেন, হোয়াট ইজ অ্যাডভার্ব, হোয়াট ইজ দ্য ফাংশন, what is the role of adverb in a sentence? একটি বাক্যে অ্যাডভার্বের রোল বেসিক্যালি কি, অ্যাডভার্ব জিনিসটা কি, নামটা যেমন বলছে কি, আমি একটা আলাদা পেজ নিয়ে তোমাদেরকে জাস্ট ছোট্ট করে বলছি। টেক আ লুক অ্যাট দিস। কি নাম? এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। যদি এটাকে ভাঙো তাহলে কি বলছে দেখো, অ্যাড ভার্ব, অ্যাড মানে কি যোগ করা, আর ভার্ব মানে কি ক্রিয়া। ভার্বের সঙ্গে যা কিছু অ্যাড হয় তাকেই বলা হয় অ্যাডভার্ব। আর একটু সহজ করে বলি, ভার্বকে যে ডেসক্রাইব করে, ভার্বের সম্পর্কে যা বলা হয় সেটাই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে একটা পার্ট অফ স্পিচ, যাকে তোমরা বাংলায় পদ বলো। অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে বা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করা, ভার্বকে বা অ্যাডজেক্টিভকে অথবা অন্য একটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করা। হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাডভার্ব? অ্যাডভার্ব, অ্যাজ ইটস নেম ইমপ্লাইজ, ইট অ্যাডস সামথিং টু দ্য মিনিং অফ আ ভার্ব। অ্যাডভার্ব describes an adjective, a verb or another adverb. এটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি,
ধরো আমি বললাম she is singing sweetly, মিষ্টি ভাবে সে গান করছে। তো হাউ ইজ শি সিঙ্গিং, এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে, এটা হচ্ছে ভার্ব, সে গান গাইছে, এটা হচ্ছে ভার্ব। কি ধরনের গান গাইছে, মিষ্টি ভাবে। she is singing sweetly. What is her manner of singing? It's sweet. So it is adverb because it is describing, the word sweetly is describing how she is singing. তার গাওয়ার ধরনটা কি, মিষ্টি। তো এটা হচ্ছে adverb। বা বললাম he is running fast, ধরো বললাম he is running fast। রান হচ্ছে এখানে verb, this is verb. What is his manner of running? কিভাবে সে দৌড়াচ্ছে, দ্রুত বা ফাস্ট। সো এই বাক্যে in this sentence the word fast is describing his manner of running. So this is an example of adverb because it is adding the meaning of a verb. Did you get it? বুঝতে পেরেছো তো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবারে আমরা অনুশীলনীতে বা এক্সারসাইজে চলে যাই, চলো। First question, I have already done the job. আমি ইতিমধ্যে কাজটি করে ফেলেছি। অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে। এই বাক্যে ভার্ব হচ্ছে গিয়ে ডান, করেছি। কখন করেছি কাজটি, অলরেডি, ইতিমধ্যে, অলরেডি। তার মানে কি, এই বাক্যে in this sentence I am describing the time span or the time actually when I had done the work. ইতিমধ্যে এটা হচ্ছে টাইমটাকে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে this is called the adverb of time. এই বাক্যে in this question লেখো already, হ্যাঁ, this is adverb of time, ওকে। এটা হচ্ছে adverb of time, কখন করেছি, ইতিমধ্যে করেছি। তো this is adverb of time, কেন এটা সময়কে ডিসক্রাইব করছে। চলো নেক্সট, বাপ্পা ক্যান গো এনিওয়্যার ফর হিজ ওয়ার্ক। আচ্ছা, এখানে ভার্ব কোনটা, গো, এটা হচ্ছে ভার্ব। ভার্বের সম্পর্কে কি বলা হচ্ছে, যে সে তার কাজের জন্য যে কোনো জায়গাতে, বাপ্পা তার কাজের জন্য যে কোনো জায়গা যেতে পারে। যে কোনো জায়গাটা হচ্ছে এনিওয়্যার, যে কোনো জায়গা। সো গো এর সম্পর্কে কি বলা হচ্ছে এই সেন্টেন্সে, যে এনিওয়্যার, হি ক্যান গো এনিওয়্যার ফর দ্য জব। সো দিস ইজ, এটা একটা জায়গার কথা বোঝানো হচ্ছে, প্লেস। সো দ্য ওয়ার্ড এনিওয়্যার ইজ দেয়ারফর অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ প্লেস। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, কারণ এটা একটা জায়গাকে ডিসক্রাইব করছে, কোথায় যেতে পারে, যে কোনো জায়গায়। সো দিস ইজ বেসিক্যালি adding something to the meaning of the verb go. Where can he go? Anywhere. So this is an example of adverb of place. Next, number C. Pooja often comes at my place. Pooja মাঝে মাঝেই আমার বাড়িতে আসে, ঠিক আছে। Place means my house or the place where I live actually, my home. Okay. So বলছে কামস, কামস হচ্ছে এখানে গিয়ে ভার্ব। ভার্বের সম্পর্কে এখানে কি বলা হচ্ছে, কতবার আসে, অফেন, ফ্রিকুয়েন্টলি। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। কতবার আসে, প্রায়ই আসে, মাঝে মাঝেই আসে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। Did you get it? I hope you people have understood. So, koto bar eshe, how many times Pooja comes? She comes often. So, this is an example of adverb of frequency. Number D. Nargis sings sweetly. এই এক্সাম্পলটা আমি অলরেডি এরকমই একটা এক্সাম্পল দিয়েছিলাম by using the word sweetly. What is Nargis's manner of singing? কিভাবে সে গান গায়?
মিষ্টি ভাবে, সুইটলি। এখানে সিংস হচ্ছে ভার্ব, আর ভার্বের সম্পর্কে কি বলা হচ্ছে, হোয়াট ইজ হার ম্যানার অফ সিঙ্গিং, ওয়েট, ব্ল্যাক, সরি, হ্যাঁ, what is her manner of singing? Her manner of singing is sweet. So the answer should be sweetly. This is, acha ki bhabe, bhabe bolte manner. What is her manner of singing? So this is an example of adverb of manner. ঠিক আছে? I hope you people have understood up to this. তোমরা আশা করি অবধি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে রয়েছে হচ্ছে আমাদের ক্লজ। ক্লজ আশা করি তোমাদের স্কুলে তোমরা অলরেডি ক্লজ পড়েছো। তো ক্লজের আইডিয়া ঠিকঠাকভাবে না থাকলে কিন্তু এই অ্যাক্টিভিটিটা তোমরা বুঝতে পারবে না। তাই তোমাদের সুবিধার্থে, বিকজ অফ ইয়োর হেল্প, আমি ছোট্ট করে ক্লজটা একবার বলে দিই ভার্বালি। ক্লজ হচ্ছে বাক্যাংশ। দ্য ওয়ার্ড ক্লজ মিন্স দ্য পার্ট অফ আ সেন্টেন্স which has a separate meaning. ওকে, বাক্যাংশ, বাক্যের একটা অংশকে বলা হয় ক্লজ। ক্লজ বিভিন্ন রকম হতে পারে, যেমন ধরো তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, যেই ক্লজ কারোর উপরে নির্ভরশীল নয়। এছাড়াও রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, যেই ক্লজ বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল। মিনিং পেতে গেলে ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাহায্য নিতে হয়। আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যখন দুটি আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কনজাংশন দিয়ে যুক্ত হয়, তাদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। চলো দেখে নিই একটু আমরা জিনিসটা। এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, ক্লজের আরেকটা ভাগ হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং নাউন ক্লজ। এই প্রত্যেকটি ক্লজই কিন্তু বাক্যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউনের মতনই কাজ করে। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এমন একটা বাক্যাংশ যেটা কোনো নাউনকে ডেসক্রাইব করে। তোমরা জানো অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে ডেসক্রাইব করা, তাই অ্যাডজেক্টিভ ক্লজ হলো কতগুলি শব্দের সমাহার, একটি বাক্যাংশ যা কোনো নাউনকে ডেসক্রাইব করছে। সো অ্যাডজেক্টিভ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, is basically a group of words or a part of a sentence which describes a noun. And adverb clause, definitely it also functions like an adverb. It is a part of a sentence which functions like an adverb. And noun is definitely, it works like a noun clause, definitely it works like a noun clause. Take a look at the questions. As he was not there, I spoke to his brother. আমি তার ভাইয়ের সাথে কথা বললাম যেহেতু সে ওখানে ছিল না। সো একটা কন্ডিশন দিচ্ছে যে যেহেতু ওখানে ছিল না তাই আমি তার ভাইয়ের সাথে কথা বললাম। তো এখানে কন্ডিশনের কথা বলছে, একটা কন্ডিশন। সো দিস ইজ ডেফিনেটলি দিস ইজ ওয়ার্কিং লাইক অ্যান অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স। এই পুরো পোর্শনটা একটা অ্যাডভার্বের মতন কাজ করছে। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজের উদাহরণ। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব ক্লজ because it is functioning like an adverb in the previous sentence. Next, the house where Nojrul was born. Nojrul Islam, the eminent Bengali poet এবং বাংলাদেশের জাতীয় কবি। তো the house where Nojrul was born is in Churulia. যেই বাড়িতে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন, বাড়িটি কোথায় অবস্থিত? চুরুলিয়া গ্রামে। তো দ্য হাউস হচ্ছে এখানে একটি নাউন। এই নাউনটিকে কি দিয়ে ডেসক্রাইব করা হলো? where নজরুল was born. The noun where নজরুল was born is in চুরুলিয়া, তাই তো? The house where নজরুল was born is in চুরুলিয়া। তো এটা হচ্ছে মোটামুটি অ্যাডভার্ব ক্লজ, তো এটা হবে না, অ্যাডজেক্টিভ ক্লজই এটা হবে, কেন হাউসটিকে এখানে বর্ণনা করছে।
চলো চলে যাই পরবর্তী। she said what? that she would return soon. সে কি বললো? that she would return soon. যদি তুমি এটা what দিয়ে প্রশ্ন করো তাহলে উত্তর কি পাবে? যে what did she say? that she would return soon. what দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় যে বাক্যাংশটা সেটা হচ্ছে noun clause. so this is an example of noun clause. next number D, have you read the book? এখানে the book হচ্ছে noun, এই noun কে describe করছে কি? have you read the book which you borrowed from me? which you borrowed from me, এই পুরো পোরশনটা হচ্ছে এই নাউনটাকে describe করছে। আর নাউনকে যে describe করে, যে পার্ট অফ দ্য সেন্টেন্স describe করে সেটা হচ্ছে adjective clause. so এই পুরো পোরশনটা which you describe from me, this whole portion is an example of adjective clause because এটা একটা নাউনকে describe করছে। adjective clause কিন্তু একটা সেন্টেন্সে adjective-এর মতনই কাজ করে, এটা একটা নাউনকে describe করে। so this is an example of adjective clause because it is describing a noun, that is the book. চলো দেখে নাও যাক এবারে activity number 6 এ identify the following sentences as simple, complex or compound sentences. so you have been given a group of sentences, a set of sentences rather, which you have to find, from which you have to find the simple sentences, complex sentences and the compound sentences. তোমরা বাংলাতে হয়তো সরল, জটিল এবং যৌগিক বাক্য পরিবর্তনের ক্ষেত্রে হয়তো করে এসেছো, তো একদম সেরকমই একটি জিনিস সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এই জিনিসটা, এর কনসেপ্টটা তোমাদের হয়তো ক্লিয়ার আছে, তবে পরবর্তী অ্যাক্টিভিটিতে অ্যাকচুয়ালি যাওয়ার আগে আমি একটু ভার্বালি তোমাদেরকে বলে দিতে চাই যে সিম্পল সেন্টেন্স বেসিক্যালি কাকে বলা হয়। সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সগুলি যার মধ্যে একটি সিঙ্গল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এমন একটি সেন্টেন্স যার মধ্যে একটি সিঙ্গল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে সেই বাক্যাংশ যা পুরোপুরি স্বাধীন, যা অন্যের উপরে নির্ভরশীল নয়, ঠিক আছে, সে অস্তিত্বের সংকটে ভোগে না। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বেসিক্যালি টু অর মোর, দুটি বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলি দে আর জয়েন্ট টুগেদার বাই কনজাংশন। দুই অথবা দুইয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট বাক্যাংশ কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে থাকে। কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে গেলে সাধারণত আমরা কনজাংশন দেখি, যে কনজাংশন থাকে এবং কনজাংশন দিয়ে সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সগুলি তৈরি হয়। এর বাইরে রয়েছে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটি সিঙ্গল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং এক, দুই বা তার অধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, মানে সিঙ্গল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটাই থাকে এবং তার উপরে ডিপেন্ডেন্ট ক্লজ অনেকগুলি থাকে। হ্যাঁ, অনেকগুলি থাকতে পারে বা একও থাকতে পারে। সো চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন। সে এতটাই ক্লান্ত যে সে একা হাঁটতে পারবে না। সো এটা হচ্ছে অবশ্যই সিম্পল সেন্টেন্সের উদাহরণ। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, বিকজ এখানে আমরা দেখছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একটাই রয়েছে। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন। ঠিক আছে, তো তাই এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। নেক্সট, আই হ্যাভ আ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই। আই হ্যাভ আ ফ্রেন্ড, এটা হচ্ছে বেসিক্যালি দেখো গিয়ে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই হ্যাভ আ ফ্রেন্ড, দেখো এটার একটা আলাদা অস্তিত্ব আছে, তুমি এটাকে আলাদা ফুল স্টপ দিয়ে এটাকে শেষ করতে পারবে। ঠিক আছে, তো কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে হু লিভস ইন মুম্বাই এই পোর্শনটা, এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট আই হ্যাভ আ ফ্রেন্ড এটার উপরে। তুমি আলাদা করে যদি হু লিভস ইন মুম্বাই এটুকু লেখো তো এটার কিন্তু কোনো মানে দাঁড়ায় না, জিনিসটা খাপ ছাড়া শুনতে লাগে, ইট সাউন্ডস ভেরি অকওয়ার্ড। তো এই পুরো
অংশটা ডিপেন্ডেন্ট ক্লজটা এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভরশীল। তো আমি কি বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, যে এক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং এক কিংবা একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যেটা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে পুরোপুরি নির্ভরশীল। তো অবশ্যই আমরা দেখছি যে পুরো কমপ্লেক্স সেন্টেন্সের যে ডেফিনিশন আছে সেই ডেফিনিশন অনুযায়ী এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের প্রত্যেকটি ক্যারেক্টারিস্টিক এর মধ্যে রয়েছে, বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে, তাই এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। নাম্বার 3, প্রিয়ম রোট আ লেটার বাট হি গট নো রিপ্লাই। প্রিয়ম একটি লেটার লিখলো, একটি লেটার লিখেছিল কিন্তু সে কোনো রিপ্লাই পায়নি। আচ্ছা, এটাকে যদি আমরা এই বাটটাকে যদি আমরা ইগনোর করি, দেখি যে এটা কিন্তু একটা কনজাংশন। আমি কি বলেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একটি কনজাংশন দ্বারা দুই বা দুইয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করা হয়। এখানে যদি আমি দেখো প্রিয়ম রোট আ লেটার, ধরো এইটুকু পোর্শন আছে, প্রিয়ম রোট আ লেটার, ফুল স্টপ দিয়ে দিলাম, এটার কিন্তু আলাদা অস্তিত্ব রয়েছে, এটার কিন্তু আলাদা মিনিং রয়েছে, তুমি এটাকে আলাদা সেন্টেন্স হিসেবে ট্রিট করতে পারো। আবার যদি তুমি ধরো এই যে বাট হি গট নো রিপ্লাই, এটাকেও তুমি আলাদা একটা সেন্টেন্স হিসেবে ট্রিট করতে পারো। সো এই দুটি কিন্তু আলাদা আলাদা দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সেগুলিকে যুক্ত করা হয়েছে একটি কনজাংশনের দ্বারা, যেটি হচ্ছে বাট। ঠিক আছে, তো এটাও কিন্তু একটি আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো কম্পাউন্ড সেন্টেন্সের আমি ডেফিনিশনটা কি বলেছিলাম, যে দুই বা দুইয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন একটি কনজাংশনের দ্বারা যুক্ত করা হবে, আ গ্রুপ অফ two or more, when two or more independent clauses are joined together by conjunctions, they are called compound sentence. তো কম্পাউন্ড সেন্টেন্সের যা ডেফিনিশন আছে সেটা অনুযায়ী এটা কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে। অনেকে আমি এটা খেয়াল করেছি যে অনেকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স ব্যাখ্যা করতে গিয়ে এটা বলেন যে কম্পাউন্ড সেন্টেন্সে একটা কনজাংশন থাকে, এই কনজাংশনটা দেখেই তুমি কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি ঠিক উত্তর নয়। এখানে কিন্তু যদি তোমাদের ক্লজের আইডিয়া ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবে না। তাই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনতে গেলে ক্লজটা কিন্তু ভালোভাবে তোমাদের পড়া থাকতে হবে। নেক্সট, নাম্বার 4, বিং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল। অসুস্থ হওয়ার কারণে আমি স্কুল অ্যাটেন্ড করতে পারিনি, স্কুলে যেতে পারিনি। তো এটা পুরোপুরি সিম্পল সেন্টেন্স, কেননা এটা পুরোটাই হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? পুরোপুরি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। রিজন বলছে, তো এটা হচ্ছে পুরোপুরি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটি ইন্ডিপেন্ডেন্ট বাক্যাংশ যেটা অন্যের উপর নির্ভরশীল না। তো যেহেতু একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে বাক্যে থাকে সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। নেক্সট, নাম্বার 5, she told me that she would enter a house which is believed to be haunted. She told me that she would enter a house. এইটুকু ধরো, এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তুমি যদি এটাকে আলাদা ধরো, এটা ফুল স্টপ দিলে একটা মিনিং হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তুমি যদি ফুল স্টপ দিয়ে দাও এই জায়গাটায়, দেখো এখানটা যদি তুমি একটা ফুল স্টপ দিয়ে দাও, এটা কিন্তু একটা মিনিং দাঁড়াচ্ছে। তারপরে যদি এইটুকু পোর্শন দেখো, উইচ ইজ বিলিভ টু বি হন্টেড, এটা কিন্তু আলাদা কোনো মিনিং দাঁড়াচ্ছে না যদি এই পোর্শনটা বাদ দেওয়া হয়। উইচ ইজ বিলিভ টু বি হন্টেড আমরা এরকম বলতে পারি একটা বাক্য? কখনোই বলতে পারি না। তো এই বাক্যটা, এই বাক্যাংশটা বসাতে গেলে এই আগের বাক্যাংশটা বসাতেই হবে। আগের বাক্যাংশটার উপরে এই বাক্যাংশটা পুরোপুরি নির্ভরশীল। দিস পোর্শন, দিস ক্লজ, this part of the sentence is totally dependent on this independent clause. So this is a dependent clause, অবশ্যই এটা হচ্ছে dependent clause। This is dependent clause and that is independent clause. So this is an example of complex sentence. আমরা আবার বলে দিচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, in case of a complex sentence we come across one independent clause and
one or two or more than two dependent clauses. In a complex sentence, we come across one independent clause on which one or two or more dependent clauses are totally dependent. Okay. Number 6. The sun shines brightly and the flowers bloom. খুবই সহজ, এটা কম্পাউন্ড সেন্টেন্স, কেননা তোমরা দেখেছো আগেই আমি বলেছি যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একটি কনজাংশন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে। সো দিস ইজ আ কোঅর্ডিনেটিং কনজাংশন। যদি তোমরা আলাদা করে দেখো তো এখানে তুমি একটা ফুল স্টপ চাইলে বসাতে পারো। দ্য সান শাইন্স ব্রাইটলি অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স ব্লুম। দ্য শাইন্স ব্রাইটলি ফুল স্টপ, দ্য ফ্লাওয়ার্স ব্লুম ফুল স্টপ। ঠিক আছে, যদি কনজাংশনটা বাদ দিয়ে দিই তো দুটো আলাদা আলাদা বাক্য হিসেবে আমরা জিনিসটাকে ট্রিট করতে পারছি, দুটো আলাদা বাক্য হিসেবে বসাতে পারছি। সো দিস আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। হ্যাঁ, বিকজ এরা কারোর উপরে নির্ভরশীল নয়। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা, আর এটাও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন বা দুয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন কনজাংশনের দ্বারা যুক্ত হয় তাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। When two or more independent clauses are joined together by conjunction, we call this compound sentence, বা বাংলায় আমরা এটাকে বলি যৌগিক বাক্য। So this is an example of compound sentence. Answer is already written and I have already explained this to you. Next question. Our grammar portion is more or less complete. Now we are proceeding towards our রাইটিং অ্যাক্টিভিটিস। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের মধ্যে অনেকেরই প্রবণতা আছে, আমি এটা খেয়াল করেছি যে রাইটিং স্কিলটা কিন্তু অনেকেই ঠিকঠাক করে প্র্যাকটিস করে না, কিন্তু এটা কিন্তু কখনোই করবে না, কেননা মাধ্যমিকে তোমাদের ইংলিশে 30 নম্বরের রাইটিং স্কিল আসে, এবং রাইটিং স্কিলগুলো যদি ঠিকঠাক ফরম্যাট ধরে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, কয়েকটা প্যাটার্ন কয়েকটা টাইপ, তাহলে কিন্তু রাইটিং স্কিলে নাম্বার তোলাটা কোনো বিষয়ই না, এটা পুরোপুরি জল ভাত। আর তার সঙ্গে রয়েছে আমাদের টিউটোপিয়ার ভিডিওগুলো, সেগুলোও কিন্তু মন দিয়ে দেখলে রাইটিং স্কিলের তোমার আইডিয়া ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখে নাও, রাইট আ লেটার টু দ্য কোয়েশ্চেন নাম্বার অ্যাক্টিভিটি নাম্বার 7, রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল উইদিন 100 ওয়ার্ডস সিকিং লিভ ফর 3 days টু ভিজিট ইউর এইলিং। এইলিং মানে হচ্ছে অসুস্থ, ইল ডিজিজড, এইলমেন্ট মানে হচ্ছে ডিজিজ। ঠিক আছে, তোমার অসুস্থ ঠাকুমাকে দেখার জন্যে তুমি 3 দিনের ছুটি নিয়ে 3 দিনের ছুটি নেবে স্কুল থেকে, দেখতে যাবে ঠাকুমাকে। তো হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তোমার স্কুলে যে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা যিনি হন না কেন, তার কাছে একটা অনুমতিপত্র, আগাম অনুমতিপত্র তুমি নিচ্ছ। হাউ টু রাইট নাও, ইট হ্যাজ আ স্পেসিফিক ফরম্যাট। হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে যখন তুমি লেটার লিখছো তার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা অনুযায়ী আমাদের লেটারটা লেখা হয়েছে। দেখে নাও, প্রথমে আমাদেরকে লিখতে হবে, যে কোনো ফর্মাল লেটারের ক্ষেত্রে প্রথমেই যাকে অ্যাড্রেস করছো তার নামটা লিখতে হবে টু বলে, টু কমা দ্য হেডমিস্ট্রেস কমা নেক্সট লাইনে আমি দিয়েছি কি এবিসি স্কুল। কখনো স্কুলের নাম কিন্তু মেনশন করবে না, তুমি যে স্কুলেই পড়ো না কেন কখনো স্কুলের নাম, যদি না কোয়েশ্চেনে দেওয়া থাকে, তুমি কিন্তু কখনো স্কুলের নাম, নিজের স্কুলের নাম বা কোনো স্কুলের নাম কিন্তু মেনশন করবে না। হয় লিখবে এবিসি স্কুল অথবা XYZ স্কুল। ঠিক আছে, তার অনেকগুলি কারণ আছে, সেগুলো না হয় আমি এই ভিডিওতে ব্যাখ্যা করলাম না, পরবর্তীকালে যদি কখনো সময় পাই আমি এটা বলে দেবো যে কেন এটা লিখতে নেই। তো চলো দেখা যাক, এবিসি স্কুল কমা, আমি এখানে কমা দিয়ে দিলাম, আর কলকাতা। আচ্ছা, কলকাতা তুমি শুধু জায়গাটা মেনশন করে দিলেই হবে, তুমি চাইলে পিনকোড দিতে পারো, দেওয়া না দেওয়াটা পুরোপুরি অপশনাল। ঠিক আছে, তো তুমি অন্য কোনো শহরের নামও দিতে পারো, কলকাতার জায়গায় হলদিয়াও লিখতে পারো, দুর্গাপুরও লিখতে পারো, শিলিগুড়িও লিখতে পারো। ঠিক আছে, যা খুশি লিখতে পারো তুমি, যেটা তোমাদের পছন্দ, কোলাঘাট লিখতে পারো। তো চলো দেখে রাখা যাক। তারপরে আমি একটা ছোট সাব লিখেছি, আমি এই সাবটাকে একটু আন্ডারলাইন করে দিলাম। সাবজেক্ট, লেটার ফর লিভ অফ অ্যাবসেন্স। কি লিখেছো? যে তুমি ছুটি নিয়েছো, অনুপস্থিতির ছুটি নিয়েছো, তার জন্য তুমি একটা চিঠি লিখছো। আমি ম্যাডাম দিয়ে শুরু করলাম, ধরলাম যেহেতু আমি হেড মিস্ট্রেস লিখেছি, প্রধান শিক্ষিকা লিখেছি, দ্যাটস ওয়াই আই হ্যাভ রেফার টু হার ম্যাডাম। দিস ইজ টু ইনফর্ম ইউ, ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ, আপনাকে আমি একটা তথ্য দিতে চাই, দ্যাট আই কমা শুভ ঘোষ কমা won't be able to attend class for 3 days। আমি তোমার নামটা বলে দিচ্ছি, তোমার নাম ধরো, আমি ধরে নাম তোমার নাম শুভ ঘোষ,
তোমার নিজের নামই ব্যবহার করবে অবশ্যই। won't be able to attend class for 3 days, আমি 3 দিনের জন্য ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না। ফ্রম 9 কমা দিয়ে তুমি তোমার টাইম স্প্যানটা যত দিনের জন্য তুমি আসতে পারবে না টাইম স্প্যানটা মেনশন করে দিচ্ছ। ফ্রম 19th এপ্রিল টু 21st এপ্রিল, 19 এপ্রিল থেকে 21 এপ্রিল। নেক্সট সেন্টেন্স, আই এম গোয়িং টু মাই গ্র্যান্ডমাদার্স, তুমি এবার রিজনটা বলছো। আই এম গোয়িং টু মাই গ্র্যান্ডমাদার্স ভিলেজ টু সি হার, আমি আমার ঠাকুমার গ্রামে যাচ্ছি তাকে দেখতে। শি ইজ ভেরি ইল, তিনি খুব অসুস্থ। অ্যান্ড ইজ কারেন্টলি ইন আ বেডরিডেন কন্ডিশন, বর্তমানে তিনি শয্যাশায়ী। বেডরিডেন মানে হচ্ছে শয্যাশায়ী, তিনি শয্যা নিয়েছেন। শি ইজ আনএবল টু গেট আপ ফ্রম দ্য বেড and do her household activities. We all wish to see her and be by her side at this crucial juncture of her life. তার জীবনের এই কঠিন মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে আমরা প্রত্যেকে তাকে দেখতে চাই, দেখতে ইচ্ছুক এবং তার পাশে থাকতে চাই। নেক্সট প্যারাগ্রাফে, লাস্ট প্যারাগ্রাফে তুমি কি লিখছো? আই অ্যাসিওর ইউ, তুমি একটা অ্যাসিওরেন্স দিচ্ছ, আশ্বাস দিচ্ছ যে তোমার পড়াশোনার কোনো ক্ষতি করে তুমি এই কাজটা করবে না। অবশ্যই তুমি ফিরে আসার পর তোমার ক্লাসের যা পেন্ডিং ওয়ার্ক আছে সেটা বন্ধুদের থেকে কালেক্ট করে নেবে এবং সেগুলো খাতায় লিখে ফেলবে, যাতে তোমার পড়াশোনার কোনো ক্ষতি না করে তুমি জিনিসটা করছো। অবশ্যই একটা অ্যাসিওরেন্স দাও। ডেফিনেটলি ঠাকুমাকে দেখতে যাওয়া ইম্পর্টেন্ট, তবে পড়াশোনাটা তো ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু টিচারকে, তুমি হেডমিস্ট্রেসকেই লেখো বা ক্লাস টিচারকেই লেখো, জিনিসটা কিন্তু তোমাকে একটু জানিয়ে দিতে হবে যে আমি পড়াশোনার কিন্তু কোনো ক্ষতি করছি না। আমাদের শাস্ত্রে বলা হয় যে ছাত্রানাং অধ্যয়নং তপ, হ্যাঁ, অধ্যয়ন করা বা পড়াশোনা করাই হচ্ছে ছাত্রছাত্রীদের একমাত্র ব্রত বা তপস্যা হওয়া উচিত। তাই পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়। ইউ আর গিভিং দিস অ্যাসিওরেন্স টু দ্য হেডমিস্ট্রেস। আই অ্যাসিওর ইউ দ্যাট আই উইল কমপ্লিট দ্য পেন্ডিং ওয়ার্ক অ্যাজ আই কাম ব্যাক ফ্রম দ্য ভিলেজ। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে যত তাড়াতাড়ি আমি স্কুল থেকে ফিরে আসি ততই কিন্তু আমি এসে আমার কাজটা পুরোপুরি করে ফেলবো। আই শ্যাল বি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মি পারমিশন, এবং আমি আপনার কাছে আপনার বাধ্য থাকবো, অনুগত থাকবো, আপনার প্রতি আমি বাধিত হব। আই উইল বি গ্রেটফুল টু ইউ, তোমরা এটা বলে লিখতে পারো, আই উইল রিমেন গ্রেটফুল টু ইউ ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মি পারমিশন। আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তাহলে আমি আপনার প্রতি বাধিত হব, আপনার অনুগত থাকবো, ইত্যাদি। এই ধরনের অনেক কিছুই তোমরা লিখতে পারো। আই উইল অলওয়েজ রিমেন গ্রেটফুল টু ইউ, এটাও তোমরা লিখতে পারো। You can also write like that. There are various ways of writing or concluding a formal letter which is addressed to a headmaster or a headmistress. Okay. Next, thanking you, বাঁ দিকে পুরো লিখবে। আমি কিন্তু পুরো লেফট ফরম্যাট এখন ফলো করছি, কেননা যে কোনো বোর্ডেই, যদিও আমাদের কাউন্সিল থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কিন্তু নির্দিষ্ট করে কোনো রাইটিং স্কিলের ফরম্যাট সাধারণত দেওয়া থাকে না। তো যেহেতু অন্যান্য বোর্ডে বা সারা পৃথিবীতেই সাধারণত লেফট ফরম্যাটটা চলছে, তো আমি কিন্তু ম্যাক্সিমামই জিনিস এখন লেফট ফরম্যাটেই লেখাবো। তো দেখে নাও, থ্যাঙ্কিং ইউ, বাঁদিকে লিখছো ইয়োর্স ফেথফুলি, তোমার নাম শুভ ঘোষ, ইয়োর্স ফেথফুলি মানে আপনার অনুগত। পরের লাইনে তোমার নাম শুভ ঘোষ, তোমার না অন্য কোনো নামও তুমি লিখতে পারো, নিজের নাম লিখতে পারো, কমা তোমার ক্লাসটা বলছি ক্লাস 9 সেকশন বি, রোল নাম্বারটা বলছো রোল নাম্বার 16, ঠিক আছে। তো এখান থেকে ডেট লেখাটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে ডেট লিখতে পারো প্রথমে, একদম মানে লেটারের শুরুতে ডেট লিখতে পারো, নাও লিখতে পারো, দ্যাটস আপ টু ইউ, হ্যাঁ, ইট ইজ নট ম্যান্ডেটরি। সো হোপফুলি ইউ পিপল আর writing down everything in your copy. If not, then please open your copy and write down everything. So এরপরে after this I will go to the next topic. এটা হচ্ছে activity number 8. Write a letter to your friend within 100 words. তোমার বন্ধুকে একটি চিঠি লেখো 100 শব্দের মধ্যে, narrating your experience of visiting a wildlife sanctuary. একটি বন্যজীব জন্তুর স্যাংচুয়ারি আছে বা সংরক্ষণ কেন্দ্র, সেখানে তুমি যাচ্ছ তাদেরকে দেখতে, এবং সেটা সম্পর্কে বন্ধুকে অভিজ্ঞতার বর্ণনা দিয়ে একটি চিঠি লেখো। লেটস টেক আ লুক অ্যাট দ্য লেটার। আমি এটা কিন্তু একদম সিম্পলিফাইড ফরম্যাটে, নতুন ফরম্যাটে, যেটা সমস্ত জায়গায় চলছে সেই ফরম্যাটেই জিনিসটাকে লিখেছি। তোমরা চাইলে অন্য কোনো ফরম্যাট বা বক্স ফরম্যাট, যেটা পুরনো বক্স ফরম্যাট ছিল, সেই ফরম্যাটেও লিখতে পারো, কিন্তু আমি প্রেফার করব তোমরা এই লেফট ফরম্যাটটা ফলো করো, তাতে তোমাদের লেখারও সুবিধা হবে, ভুল কম হবে, ডান দিক বাঁ দিক এই জিনিসগুলো যাতে কনফিউশন না আসে। তো এই ফরম্যাটটা ফলো করো। প্রথমে আমি নাম দিচ্ছি, যাকে অ্যাড্রেস করছি লেটারটা, তার নাম দিচ্ছি, তার অ্যাড্রেস দিচ্ছি, ঠিক আছে।
তোমার অ্যাড্রেস দেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি নয়। হ্যাঁ, তো তুমি যাকে লিখছো তার অ্যাড্রেসটা দিচ্ছ। রাশি সাহা, কাকুরগাছি, কলকাতা 700054। ঠিক আছে, কলকাতার একটা জায়গার নাম দিলাম, তোমার বান্ধবীর নাম দিলাম রাশি, দিয়ে একটা লাইন ছেড়ে ডিয়ার রাশি, ফার্স্ট প্যারাগ্রাফে এটা লিখবে। আই হোপ ইউ আর অ্যাবসলিউটলি হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আশা করি তুমি মহাশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে, সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদে সম্পূর্ণরূপে সুস্থ স্বাভাবিক রয়েছ। I just had the most incredible experience of visiting, এখানে একটা অফ অ্যাড হবে, experience of visiting a wildlife sanctuary। এই জাস্ট কিছুদিনের মধ্যে আমার একটা অসাধারণ অনবদ্য অভিজ্ঞতা হয়েছে। একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমি গেছিলাম, সেটার অভিজ্ঞতা আমি এই লেটারে বর্ণনা করতে চলেছি। আচ্ছা, এখানে না আমি একটা প্যারাগ্রাফ করে দিচ্ছি, ঠিক আছে? তো প্যারাগ্রাফ মেনটেন এটাতে হয়নি, কিন্তু আমি প্যারাগ্রাফটা করে দিচ্ছি, কেননা সাধারণত 3টে প্যারাগ্রাফে, ট্রাইপার্টাইট স্ট্রাকচার বা 3টে প্যারাগ্রাফে তোমাদেরকে লেটার লিখতে হয়। সেটা হচ্ছে প্রথমে লিখতে হয় হচ্ছে ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাক্টরি লাইন্সগুলো, তারপরে বডি পোর্শন, তারপরে কনক্লুডিং লাইন্স। তো সেক্ষেত্রে যদি প্যারাগ্রাফ মেনটেন করতে কেউ ভুলে যায়, সেক্ষেত্রে একটা জিনিস আছে, এই দেখো, এটা হচ্ছে প্যারাগ্রাফের সাইন। হ্যাঁ, এই দেখো আমি দেখাচ্ছি, এই দেখো, এইটাকে হচ্ছে প্যারাগ্রাফের সাইন। এই যে দুখানা এরকম স্ল্যাশ দিয়ে দেবে প্যারাগ্রাফ মেনটেন করতে, যদি কোনো কারণে ভুলে যাও সেক্ষেত্রে দুখানা স্ল্যাশ দিয়ে যাবে। এটা তোমাদের আমি শিখিয়ে দিলাম, এটা একটা টেকনিক, হয়তো তোমাদের জানা নেই, পাংচুয়েশনের একটা দিক, তো এটা তোমাদের অনেক হেল্প করবে ভবিষ্যতে। সারাউন্ডেড বাই দ্য, এবারে নতুন প্যারাগ্রাফ আমি শুরু করছি। সারাউন্ডেড বাই দ্য বিউটি অফ, সারাউন্ডেড বাই দ্য বিউটি অফ, আচ্ছা এই পোর্শনটা আবার এখানে রিপিট হয়েছে, আমি এখান থেকে পড়াচ্ছি, ঠিক আছে? এই পোর্শনটা বাদ দাও। Surrounded by the beauty of nature, I was mesmerized by the diverse range of animals in their natural habitat. হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই জায়গায় এসে আমি I was mesmerized, mesmerized মানে হচ্ছে পুরোপুরি অভিভূত হয়ে যাওয়া, ক্যাপটিভেটেড, মন্ত্রমুগ্ধ, মুগ্ধ হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গেছিলাম। বাই দ্য ডাইভার্স রেঞ্জ অফ অ্যানিমালস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, কিভাবে বহু ধরনের, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের পশু তাদের প্রাকৃতিক স্বাভাবিক যে থাকার জায়গা, বাসস্থান, সেখানে তারা রয়েছে। ফ্রম ম্যাজেস্টিক এলিফ্যান্টস, রাজকীয় হাতি থেকে শুরু করে টু গ্রেসফুল ডিয়ার, সুন্দর দেখতে হরিণ, গ্রেসফুল ডিয়ার, ইচ এনকাউন্টার ওয়াজ ট্রুলি ম্যাজিক্যাল। প্রত্যেকটি পশুর সঙ্গে আমাদের সাক্ষাৎ বলতে ডেফিনেটলি হাতির সামনে গিয়ে আমি দাঁড়াইনি, সাধারণত এগুলোতে দূর থেকে দেখতে হয় বা জিপ থেকে বা গাড়ি থেকে দেখতে হয়। তো প্রত্যেকটি সাক্ষাৎ কিন্তু একটা যেন একটা জাদুর মতো, হ্যাঁ, পুরো একটা মন্ত্রমুগ্ধ জাদুর মতো অভিজ্ঞতা। যেমন জাদু দেখলে, হ্যাঁ, বা ম্যাজিক শো দেখলে আমরা পুরো অভিভূত হয়ে যাই, একদম সেরকম। দ্য পিসফুল অ্যান্ড সিরিন, সিরিন মানে হচ্ছে কাম, শান্ত, এই শান্ত, হ্যাঁ, শান্তিপূর্ণ পরিবেশে আমার কি হলো, মেড মি অ্যাপ্রিসিয়েট দ্য ইম্পর্টেন্স অফ কনজারভেশন এফর্টস ইভেন মোর। তো এই শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে এসে আমি বুঝতে পারলাম এবং প্রশংসা করলাম যে কত বেশি করে এই ধরনের কনজারভেশন, এই ধরনের সংরক্ষণ, বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা, সেটা আমি উপলব্ধি করলাম। উইটনেসিং দিজ ম্যাগনিফিসেন্ট ক্রিয়েচার্স আপ ক্লোজ ওয়াজ বোথ হাম্বলিং অ্যান্ড অ ইন্সপায়ারিং। এই যে সুন্দর সুন্দর, এই মন্ত্রমুগ্ধকর, এই রাজকীয় পশু পাখি, অসাধারণ পশু পাখি একদম গায়ের কাছে চলে আসছে, তো এটা একটা খুব সুন্দর একটা অ ইন্সপায়ারিং ফিলিং আমার মধ্যে জাগিয়ে তুলেছিল। মানে হচ্ছে ভয় ভক্তি, যেমন ঈশ্বরের প্রতি আমাদের যে ফিলিং, সেটা ভয় এবং ভক্তি। আমরা ঈশ্বরকে ভয় পাই কেন? কেননা যদি কোনো পাপ করি তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে এই পাপের শাস্তি তো আমাদের ভুগতে হবে, কেননা ঈশ্বর দেবে। তো মানে হচ্ছে ভয় এবং ভক্তি, আমরা ঈশ্বরকে ভক্তিও করি আবার ভয়ও পাই।
প্রাণীর ক্ষেত্রেও এইসব বন্য প্রাণীগুলোকে সেরকমভাবেই প্রেজেন্ট করা হয়েছে যে তাদেরকে দেখলে একটা ভক্তিও যাচ্ছে খুব সুন্দরভাবে, দে আর ভেরি ওয়েল মেনটেইনড, দ্যাটস ওয়াই ইউ ফিল আ সর্ট অফ ডেডিকেশন, ডিভোশন টুয়ার্ডস দেম। অ্যাট দ্য সেম টাইম ইউ আর স্কেয়ার্ড অফ দেম বিকজ দে আর বেসিক্যালি দে আর ওয়াইল্ড ক্রিয়েচার্স, এরা প্রত্যেকে বন্য প্রাণী, সেই কারণে তুমি ভয়ও পাচ্ছ। I can't wait to share more details with you in person. I can't wait to share more details with you in person. হ্যাঁ, তো ব্যক্তিগত মিটিং করার জন্য আমি মুখিয়ে রয়েছি যে কবে সামনাসামনি এসে এই অভিজ্ঞতার কথা তোমার কাছে আমি ব্যক্ত করব। I will share the details of it with you in person. মানে এরকম চিঠিতে না লিখে সামনাসামনি মুখে বলে ব্যক্ত করব। সো লেটস প্ল্যান আ ট্রিপ টুগেদার সুন। লাস্টে আমি প্ল্যান দিলাম আমার বন্ধুকে যে চলো একসাথে কোথাও যাই, ঘুরে আসি, তাহলে মজা হবে এবং একটা অভিজ্ঞতা হবে, একসাথে ঘোরাও হবে। লাস্ট লাইনগুলো আমি খুব সহজভাবে, লাস্ট লাইনটা যে কোনো ইনফর্মাল লেটার যেটাকে বলে, বন্ধু বান্ধব বা চেনা পরিচিত ব্যক্তিকে চিঠি, সেগুলোর ক্ষেত্রে আমি খুব সহজভাবে সাধারণত লেখাটা শেষ করা পছন্দ করি। তোমরা চেষ্টা করো এটাকেই ফলো করতে, তাহলে কিন্তু মোটামুটি তোমাদের ভুল কম হবে। গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার প্রণাম দিও বা শ্রদ্ধা দিও, শ্রদ্ধা জ্ঞাপন করলাম। টেক কেয়ার, তুমি যত্ন নিও। ইয়োর্স লাভিং ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু আকসারা। আমি একটা নাম দিলাম, তোমরা অন্য কোনো নামও ব্যবহার করতে পারো তোমাদের বন্ধুদের, আকসারা। ঠিক আছে, তো মোটামুটি এই চ্যাপ্টারের যত অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো আমি চেষ্টা করলাম আমার মতন করে সুন্দর সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় তোমাদের কাছে তুলে ধরার। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড, ইউ হ্যাভ আন্ডারস্টুড ইচ অ্যান্ড এভরি ডিটেলস রিলেটেড টু দিস অ্যাক্টিভিটিস। তোমরা হয়তো নিশ্চয়ই প্রত্যেকে বুঝেছো। ভালো করে ইউটিউবের এই ভিডিওটা দেখবে এবং আবার বলে দিচ্ছি যে এই ভিডিওগুলো দেখার আগে চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, চ্যাপ্টার না বুঝে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের পক্ষে বোঝা হয়তো একটু সমস্যা হতে পারে। এই মোটামুটি বলা থাকলো। আবার পরবর্তীকালে কোনো নতুন চ্যাপ্টার নিয়ে, কোনো নতুন চ্যাপ্টারের অ্যাক্টিভিটি নিয়ে, এক্সট্রা কোয়েশ্চেন আনসার্স নিয়ে আমি অনিব্রত স্যার আবার তোমাদের কাছে হাজির হব। ততদিনের জন্যে আপাতত ভালো থেকো সবাই, টেক কেয়ার।